ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানল ইসরায়েলের বৈজ্ঞানিক কেন্দ্রে। ভিডিওতে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত। যুদ্ধ মানেই শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, এবার সরাসরি ইসরায়েলের গবেষণা প্রতিষ্ঠানে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র। ভাবুন তো, একটি দেশের প্রিমিয়ার সায়েন্টিফিক সেন্টারে যদি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তাহলে তার প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে তেমনই এক ভয়ঙ্কর মুহূর্ত ধরা পড়েছে। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি একটি ভবনে আঘাত হানছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। ওয়েজম্যান ইনস্টিটিউটে সরাসরি আঘাত, বৈজ্ঞানিক অবকাঠামো কি হুমকির মুখে? ঘটনাটি ঘটেছে ইসরায়েলের মধ্যাঞ্চলে রেহোবট ক্যাম্পাসের ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে। ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করে আঘাত হানে। হামলার ফলে ক্যাম্পাসে আগুন ধরে যায় এবং একটি পরীক্ষাগার ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ইনস্টিটিউটের একটি ভবনের ভেতরের আগুন নেভানোর কাজ শুরু করে। তাৎক্ষণিক খবরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কর্মকর্তারা জানিয়েছেন যে বৈজ্ঞানিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি এখনও তদন্তাধীন। এই হামলা ইসরায়েলের অভ্যন্তরে একটি প্রধান গবেষণা প্রতিষ্ঠানে একটি বিরল সরাসরি আঘাত, যা ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার এক নতুন মাত্রা যোগ করেছে। শুধুই কি ওয়েজম্যান, তেল আবিব, হাইফা, জেরুজালেমকে নিশানায়? ওয়েজম্যান ইনস্টিটিউটের হামলার পাশাপাশি ইরান রাতারাতি তেল আবিব, হাইফা এবং জেরুজালেমে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। পুলিশ এই হামলায় একাধিক আহত হওয়ার খবর নিশ্চিত করেছে এবং জরুরি দলগুলো সম্ভাব্য জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপ অনুসন্ধান করেছে। এর আগেও ইরান মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে আরও 50টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এই সংঘাতের আঁচ আরও ছড়াতে পারে। ইরান পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করলে মার্কিন যুক্তরাজ্য এবং ফরাসি ঘাঁটিতে হামলা চালাবে। এই হুমকি আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে। ওয়েজম্যান ইনস্টিটিউটে এই হামলা কেবল একটি ভবন বা গবেষণাগারের ক্ষতি নয়, এটি ইসরায়েলের বুদ্ধিবৃত্তিক এবং বৈজ্ঞানিক সক্ষমতার উপর একটি আঘাত। যদি এই বৈজ্ঞানিক অবকাঠামো বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা ইসরায়েলের ভবিষ্যৎ উদ্ভাবন এবং প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাহলে এটা কি যুদ্ধের এক নতুন ফ্রন্ট, যেখানে শুধু সামরিক শক্তি নয়, বরং জ্ঞান ও বিজ্ঞানও হয়ে উঠেছে হামলার লক্ষ্যবস্তু? এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে 15ই জুন ইসরায়েলের দিকে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবারই প্রথম দিনের আলোয় হামলা শুরু করেছে ইরান। পরবর্তী হামলাগুলো আরও কঠিন এবং বড় পরিসরে চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইসলামিক রিপাবলিকের সামরিক মুখপাত্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতেই ইরান প্রায় 80টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র হাইফার তেল শোধনাগারে আঘাত এনেছে। এই হামলায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অংশ নিয়েছে বলে দাবি করা হচ্ছে। অভেদ্য আয়রন ডোম ভেদ করেছে ইরানি মিসাইল। ইসরায়েল কি বড়সড় বিপদের মুখে? মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ঘটনা প্রবাহে সবচেয়ে বড় চমক হলো ইসরায়েলের কথিত অভেদ্য আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত। এটি কি কেবল একটি হামলা, নাকি ইসরায়েলের নিরাপত্তার ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলছে? তেল আবিবে ইরানি প্রত্যাঘাত, আয়রন ডোম কি ব্যর্থ হলো? শনিবার ভোরে তেল আবিবে ইরানের প্রত্যাঘাতের খবর বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন নেতানিয়াহুর দেশ এবার বড়সড় বিপদের মুখে পড়তে পারে। শুক্রবার গভীর রাতে ইসরায়েলের তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনা IDF এর সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র দিয়ে পড়ে। ইসরায়েলি বিমান হামলার 24 ঘন্টার মধ্যে এই হামলাকে ইরান প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবেই দেখছে বিশ্ব। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা যাচ্ছে তেল আবিবের ঠিক মাঝে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। যদিও আনন্দবাজার.com-এর প্রতিবেদনে বলা হয়েছে তারা এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি।
তবে ওই এলাকাতেই রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর এবং আরও নানা গুরুত্বপূর্ণ সামরিক দফতর। 19 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, কিন্তু লৌহ গম্বুজ ভেঙে আইডিএফ এর সদর দফতরে আঘাত করছে ক্ষেপণাস্ত্রটি। সঙ্গে সঙ্গে আলোর ঝলকানি এবং বিকট শব্দ দিয়ে শেষ হচ্ছে ভিডিওটি। সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ইরান 65 মিনিটে 200টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। যদি এই দাবি সত্য হয় তবে এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিরাট চ্যালেঞ্জ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি শুক্রবার রাতে ইরান 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে। ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে তেল আবিবের দক্ষিণের 3 জনপদ দ্য কিরিয়া, রমাত গান এবং রিশন লেজিয়নে। এই জনপদগুলির মধ্যে দ্য কিরিয়ায় রয়েছে আইডিএফ এর সদর দফতর। এছাড়া রমাত গান এবং রিশন লেজিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি বহুতলের একাংশ ভেঙে পড়ে। এরপর শনিবার ভোরেও ইসরায়েলের উত্তরের কয়েকটি জনপদকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হানা চালায় ইরান। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফরিন বলেছেন, ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে তার ধ্বংসাবশেষ উড়ে এসেই যা ক্ষতি হওয়ার হয়েছে। আয়রন ডোমকে ইসরায়েলের এক অপ্রতিরোধ্য প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেখা হতো, যা তাদের আকাশ সীমাকে কার্যত দুর্ভেদ্য করে তুলেছিল। কিন্তু এই হামলায় যখন আইডিএফ সদর দফতরেই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারল, তখন প্রশ্ন উঠছে, আয়রন ডোম কি তার কার্যকারিতা হারাচ্ছে, নাকি ইরান এমন কোনো কৌশল বা প্রযুক্তি ব্যবহার করেছে যা আয়রন ডোমের সীমাবদ্ধতাকে উন্মোচন করেছে? বিশেষজ্ঞরা এখন এই প্রশ্নগুলো নিয়েই চিন্তিত। 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরপর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে তেহরান। মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েল এখন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার পথে। প্রশ্ন হলো, সামরিক সক্ষমতায় কে এগিয়ে? চলুন এই দুই দেশের শক্তি ও দুর্বলতাগুলো দেখে নেওয়া যাক। সৈন্য সংখ্যা, কে বেশি শক্তিশালী? সংখ্যায় ইরান অনেক এগিয়ে। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের 2023 সালের প্রতিবেদন অনুযায়ী ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা 6,10,000। এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে 3,50,000, আইআরজিসিতে 1,90,000, নৌবাহিনীতে 18,000, বিমান বাহিনীতে 37,000 এবং বিমান প্রতিরক্ষায় 15,000 সৈন্য। এছাড়া ইরানের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 3,50,000। ইসরায়েলের 1,69,500 সক্রিয় সৈন্য রয়েছে। সেনাবাহিনীতে 1,26,000, নৌবাহিনীতে 9,500 এবং বিমান বাহিনীতে 34,000। ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 4,65,000। 18 ঊর্ধ্ব বয়সী অধিকাংশ নারী ও পুরুষের জন্য সামরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বাধ্যতামূলক, তবে নির্দিষ্ট কিছু ছাড় আছে। সামরিক ব্যয়, কার বাজেট বেশি? সামরিক ব্যয়ের দিক থেকে ইসরায়েল ইরানকে ছাড়িয়ে গেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের তথ্যমতে 2023 সালে ইসরায়েল সামরিক খাতে $27.5 বিলিয়ন ব্যয় করেছে, যা ইরানের $10.3 বিলিয়ন চেয়ে প্রায় 3 গুণ বেশি। ইসরায়েলের এই ব্যয় বৃদ্ধি মূলত গাজা যুদ্ধের কারণে হয়েছে। সামরিক খাতে বেশি বিনিয়োগের অর্থ হল অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ও উন্নত প্রশিক্ষণের সুবিধা। স্থলবাহিনী, ট্যাঙ্ক আর আর্টিলারিতে কে এগিয়ে? স্থলপথেও ইরান সংখ্যায় এগিয়ে। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুসারে ইরানের 10,513টির বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং 6,798টি আর্টিলারি গান রয়েছে। ইসরায়েলের কাছে প্রায় 400টি যুদ্ধ ট্যাঙ্ক এবং 530টি আর্টিলারি গান আছে। বিমান বাহিনী, আকাশের লড়াইয়ে কে সেরা? বিমান বাহিনীর সক্ষমতা ইসরায়েল তুলনামূলকভাবে বেশি আধুনিক এবং কার্যকর। যদিও ইরানের বিমান বাহিনীর কাছে 312টি যুদ্ধোপযোগী বিমান রয়েছে, ইসরায়েলের 345টি যুদ্ধোপযোগী বিমান এবং 43টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। নৌবাহিনী, সমুদ্রের গভীরে কার শক্তি বেশি? নৌবাহিনীর দিক থেকে ইরানের হাতে বেশি সংখ্যক জাহাজ রয়েছে।
তাদের 17টি ট্যাকটিক্যাল সাবমেরিন এবং 68টি উপকূলীয় টহল ও যুদ্ধজাহাজ রয়েছে। অন্যদিকে ইসরায়েলের কাছে 5টি সাবমেরিন এবং 49টি উপকূলীয় টহল এবং যুদ্ধজাহাজ রয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ কতটা সুরক্ষিত? বিমান প্রতিরক্ষায় ইসরায়েল বিশ্ব জুড়ে পরিচিত। তাদের আয়রন ডোম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়া ডেভিড স্লিং এবং দ্য অ্যারো সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। ইরানেরও নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেমন আজারাখস এবং রাশিয়া থেকে আনা S-200 এবং S-300 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কে কতদূর আঘাত হানতে পারে? ক্ষেপণাস্ত্র সক্ষমতায় দুই দেশই বেশ শক্তিশালী। ইরানের কাছে অন্তত 12 ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা 150 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। ইসরায়েলের কাছেও 4 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, যার মধ্যে জেরিকো 3 এর পাল্লা 4800 থেকে 6500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ইসরায়েল অনেক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের ভেতরে আঘাত হানার ক্ষমতা রাখে। পারমাণবিক সক্ষমতা। সবচেয়ে বড় পার্থক্য কোথায়? এটাই সম্ভবত সবচেয়ে বড় পার্থক্য। ধারণা করা হয় ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক বোমা রয়েছে, যা তাদের মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই বলে মনে করা হয়, যদিও তাদের একটি সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি রয়েছে। ইরান সতর্ক করেছে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক নীতিমালা পরিবর্তন করতে পারে। আকাশে এখন শুধুই পাখি নয়, আরো কিছু উঠছে। আপনি ভাবছেন কি? বলছি, ইরানের আকাশ এখন স্রেফ পাখির দখলে নেই, সেখানে উঠছে নতুন প্রজন্মের ড্রোন। এ যেন প্রযুক্তির এক সূক্ষ্ম জাদু, যা ইরানকে বিশ্বের অন্যতম ড্রোন শক্তিতে পরিণত করেছে। আর আজ আমরা জানবো তাদের সবচেয়ে আধুনিক ও গোপন অস্ত্র VTOL ড্রোন নিয়ে। এটি ভবিষ্যতের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে প্রস্তুত। ড্রোন প্রযুক্তির বিপ্লব। বর্তমানে সামরিক শক্তিতে এক দারুণ বিপ্লব ঘটে গেছে। এখন আর বড় রানওয়ে, লঞ্চার বা বিশাল ট্রাকের প্রয়োজন নেই। ড্রোনগুলি এখন উলম্বভাবে অর্থাৎ ওপর নিচ ওঠানামা করতে পারে। এই VTOL বা ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোনগুলোই এখন সবচেয়ে জরুরি প্রযুক্তি। আর এই দৌড়ে ইরান বেশ এগিয়ে আছে। VTOL বা ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোনের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এগুলো খুব কম জায়গা থেকে উঠতে আর নামতে পারে। পাহাড়ে, জনবহুল শহরে বা গভীর সমুদ্রে যে কোনো পরিবেশে এদের ব্যবহার সম্ভব। ইরানের নৌবাহিনী এই প্রযুক্তির সবচেয়ে বড় ব্যবহারকারী, কারণ তাদের বেশিরভাগ যুদ্ধজাহাজে সাধারণ ড্রোনের মতো ওঠা-নামার জায়গা থাকে না। হোমা, রহস্যময় পাখির নামে এক শক্তিশালী ড্রোন। এই VTOL প্রযুক্তির এক দারুণ উদাহরণ হলো হোমা ড্রোন। এর নামকরণ করা হয়েছে ইরানীয় উপকথার এক রহস্যময় পাখির নামে। মূলত নজরদারি আর ইলেকট্রনিক যুদ্ধের জন্য এটি তৈরি করা হয়েছে। প্রথমবার 2022 সালে নৌবাহিনীর এক অভিযানে হোমাকে দেখা যায়। এরপর একের পর এক ড্রোন মহড়ায় এর ব্যবহার শুরু হয়। 2023 সালে একসঙ্গে 200টির মতো নতুন হোমা ড্রোন সেনাবাহিনীতে যুক্ত হয়। তবে হোমা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনের গল্পটা বেশ চমকপ্রদ। 2015 সালে যখন হোমা 1 এবং হোমা 2 তৈরি করা হচ্ছিল, তখন ইরান 2005 সালে তাদের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়া মার্কিন ড্রোন RQ শ্যাডো এর প্রযুক্তি ব্যবহার করে। সেখান থেকেই হোমার বিবর্তন শুরু, যার সর্বশেষ সংস্করণ এই VTOL ড্রোন। এই ড্রোনটির কিছু অবিশ্বাস্য বৈশিষ্ট্য রয়েছে। উইং স্প্যান 5.54 বর্গমিটার, খালি ওজন 120 কেজি, প্যালোড বহন ক্ষমতা 40 কেজি, সর্বোচ্চ টেক অফ ওজন 260 কেজি, গতি প্রতি ঘন্টায় 200 কিলোমিটার, মিশন সময় একটানা 10 থেকে 12 ঘন্টা, সর্বোচ্চ উচ্চতা 3600 মিটার। এই ড্রোন শুধু তথ্য সংগ্রহই করে না, যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক জ্যামিং এবং রাডার ফাঁকি দিয়েও কাজ করতে পারে। ভাবুন একবার, কি ভয়ঙ্কর ক্ষমতা! দিদেবান ও শাহিন-1 আরো কিছু মারাত্মক অস্ত্র। হোমার পাশাপাশি ইরান তৈরি করেছে দিদেবান নামের একটি হালকা VTOL ড্রোন। এটি মূলত সেনাবাহিনীর স্থলবাহিনীর জন্য তৈরি। এর প্রধান কাজ হলো নজরদারি ও লক্ষ্যবস্তু চিহ্নিত করা। দিদেবান দিনে ও রাতে কাজ করতে পারে, এমনকি স্বয়ংক্রিয়ভাবে একাধিক ড্রোনের সঙ্গে একসঙ্গে কাজ করার ক্ষমতাও রাখে।
শত্রুর প্রতিরক্ষা ভেদ করে এটা একাই যথেষ্ট। আধুনিক ড্রোন যুদ্ধের আসল কৌশলী হলো একসঙ্গে বিভিন্ন এলাকা ঘিরে ফেলে শত্রুকে ঘায়েল করা। অন্যদিকে শাহিন-1 এবং ফ্যালকন-1 হলো FPV বা ফার্স্ট পার্সন ভিউ কামিকাজে ড্রোন। এগুলো যুদ্ধক্ষেত্রে দ্রুত আঘাত হানতে এবং লক্ষ্যবস্তু ধ্বংস করতে তৈরি। এই ড্রোনগুলো এতটাই নিখুঁত যে অপারেটর সরাসরি নিয়ন্ত্রণ করে শত্রুর সামরিক স্থাপনা, গাড়ি বা কৌশলগত বাহিনীর উপর হামলা চালাতে পারে। আকারে ছোট হলেও এদের ধ্বংস ক্ষমতা অবিশ্বাস্য। নীরব বিপ্লবের খেলোয়াড় ইরান এই তিনটি ড্রোন হোমা, দিদেবান ও শাহিন-1 ইরানকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে স্বল্প খরচে, দ্রুত সময়ে এবং কঠিন পরিবেশেও তারা শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে পারছে। VTOL প্রযুক্তির এই অগ্রগতি শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। ভবিষ্যতের যুদ্ধ হবে আকাশের এই নীরব বাহিনী দিয়ে, যেখানে সেনার পায়ের আওয়াজ নয়, শোনা যাবে অদৃশ্য ড্রোনের গতি। আর ইরান সেই নীরব বিপ্লবের অন্যতম প্রধান খেলোয়াড়। সমুদ্রের গভীর থেকে মৃত্যুর বার্তা। ইরানের আত্মঘাতী ড্রোন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। সমুদ্রের কালো অন্ধকার চিরে ধেয়ে আসছে এক অদৃশ্য শিকারী। বাতাসে নয়, জমিনে নয়, আঘাত হানবে সরাসরি সমুদ্রের গভীর থেকে। ইরানের নতুন আত্মঘাতী ড্রোন এক লহমায় বদলে দিতে পারে আধুনিক যুদ্ধের হিসেব নিকেশ। একটি নতুন যুদ্ধের যুগ শুরু। বিশ্বের প্রথম পানির নিচে উৎক্ষেপিত আত্মঘাতী ড্রোন উন্মোচন করে ইরান নতুন এক সামরিক অধ্যায়ের সূচনা করল। এই ড্রোন অদৃশ্য শিকারীর মতো টার্গেটের দিকে এগিয়ে যাবে। পর মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে ছিন্ন ভিন্ন করবে শত্রুর শক্তি। পারস্য উপসাগর থেকে বিশ্বের মহাসমুদ্রে ছড়িয়ে পড়তে পারে এর ভয়াল ছায়া। সাগরের গহীনে ইরানের নতুন মহাশক্তি। এই ড্রোন পানির নিচে লুকিয়ে থেকে শত্রুদের জন্য অনিবার্য মৃত্যুর ফাঁদ তৈরি করতে সক্ষম। প্রচলিত সামুদ্রিক ড্রোনগুলোর মতো এটি পৃষ্ঠে নয়, বরং গভীর থেকে অতর্কিত হামলা চালাবে। এর সবচেয়ে বড় অস্ত্র গোপনীয়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিশানার নির্ভুলতা। কে রুখবে এই জল দৈত্যকে? বিশ্বের বড় নৌবাহিনীগুলো এখনো বায়ুবাহিত হুমকি মোকাবেলায় অভ্যস্ত, কিন্তু ইরানের এই নতুন আত্মঘাতী ড্রোনের কারণে নৌবাহিনীকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে হবে। সনাতন সোনার প্রযুক্তি হয়তো এই ডুবো শিকারীকে চিহ্নিত করতে পারবে না। এটি শব্দহীনভাবে চলতে পারে, পরিবর্তনশীল গভীরতায় থাকতে পারে, এমনকি একসাথে ঝাঁকের মতো আক্রমণ চালাতে পারে। শত্রু বুঝতেই পারবে না কখন তার দিকে এগিয়ে আসছে এক অবধারিত ধ্বংস। এআই চালিত এক ভয়ঙ্কর অস্ত্র। ইরানের এই আত্মঘাতী ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এক নতুন মাত্রা যুক্ত করেছে। এটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারে, হামলার সময় কৌশল নিজে নিজে ঠিক করতে পারে। মানুষ নয়, মেশিনই এখন যুদ্ধের সিদ্ধান্ত নেবে। বিশ্বের 20% তেল সরবরাহ হয় পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথ দিয়ে। ইরান যদি সেখানে এই ড্রোন মোতায়েন করে, তাহলে মার্কিন যুদ্ধজাহাজ, মিত্র দেশগুলোর রণতরী এবং বাণিজ্যিক তেল ট্যাঙ্কার সবই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। কে দিল ইরানকে এই প্রযুক্তি? এই নতুন ড্রোন ইরানের নিজস্ব আবিষ্কার নাকি কোনো বিদেশি প্রযুক্তির রূপান্তর? পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন ইরান পূর্ব রাশিয়া ও চীনের প্রযুক্তি ব্যবহারের ইতিহাস রাখে, তবে এবার তারা নিজস্ব কিছু করেছে। এই পানির নিচের মৃত্যুদূত হয়তো শত্রুদের রাতের ঘুম কেড়ে নেবে। বিশ্ব এখন দিশেহারা, কিভাবে আটকাবে এই হুমকি। নৌবাহিনীগুলোকে এখন নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরিতে মনোযোগ দিতে হবে। উন্নত সোনার সিস্টেম, এআই চালিত নজরদারি ড্রোন এবং সমুদ্রতলে বাধা বসানোর কৌশল গ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছু করার আগেই যদি ইরানের এই অদৃশ্য শিকারী আঘাত হানে, বিশ্বব্যাপী সামরিক প্রতিযোগিতার নতুন দিগন্ত। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন ইতিমধ্যেই সাবমেরিন যুদ্ধ প্রযুক্তিতে এগিয়ে আছে, কিন্তু ইরানের নতুন এই পানির নিচের আত্মঘাতী ড্রোন সমুদ্রতলের যুদ্ধের চিত্র পুরোপুরি বদলে দিতে পারে। শেষ কথা, আধুনিক যুদ্ধের গতি বদলে দিচ্ছে ইরান। একটি নতুন সামরিক বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিশ্ব। ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন শত্রুর চোখে ধুলো দিয়ে আঘাত হানতে প্রস্তুত। সমুদ্রের গভীর থেকে উঠে এসে নিমিষেই ধ্বংস করে দিতে পারে যুদ্ধজাহাজ, তেল ট্যাঙ্কার কিংবা সামরিক ঘাঁটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘণ্টাধ্বনি, ইলন মাস্কের হুঁশিয়ারিতে উত্তাল বিশ্ব। ওয়াশিংটনের আকাশে যেন বজ্রের গর্জন। ইলন মাস্কের মরণ হুঁশিয়ারি যেন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের দিকেই ইঙ্গিত করছে। পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মরণ ফাঁদ, এই সতর্কবাণী ছুঁড়ে দিয়েই ক্ষান্ত হননি টেসলা স্পেসএক্সের এই কর্ণধার। ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা মাস্কের কথায় ফুটে উঠেছে মার্কিন সেনাবাহিনীর অদক্ষতা, অস্ত্র নির্মাণের গলদ আর ভবিষ্যৎহীন কৌশলগত পঙ্গুত্ব। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে ইরান। মাস্কের সতর্কবার্তার পর বিশ্বজুড়েই প্রশ্ন, পরবর্তী যুদ্ধ কি ইরানের সঙ্গেই? আর সেটাই কি মার্কিন সাম্রাজ্যের পতনের সূচনা করবে? ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান পদে নিয়োগপ্রাপ্ত মাস্ক নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে উল্লেখ করেছেন। মাস্কের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, ড্রোন এআই হবে আমেরিকার কফিনের শেষ পেরেক। মার্কিন প্রতিরক্ষা বাজেট $850 বিলিয়ন। মাস্কের মতে এ শুধু অর্থের আগুনে পুড়ছে কাঁচা লোহা। এক্স প্ল্যাটফর্মে তিনি ঝাঁপিয়ে পড়েছেন পেন্টাগনের গলদ উন্মোচনে। তিনি জানিয়েছেন, গতকালের যুদ্ধের অস্ত্রে আজকের রণকৌশল চলে না, ইউক্রেনই তার প্রমাণ। ড্রোন যোগে মানব সেবার মৃত্যু ঘণ্টা বাজছে। ইরানের ড্রোন স্রোতের কাছে মার্কিন F-35 স্টেলথ যুদ্ধ বিমান কি টিকতে পারবে? আর এআই চালিত অস্ত্র? মাস্ক সতর্ক করেছেন টার্মিনেটর পরিস্থিতির। মাস্ক লিখেছেন, যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয়, তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে। যুক্তরাষ্ট্র থেকে ইরান, আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় ইরান যেন নতুন করে জেগে উঠেছে। তিনি মার্কিন হুমকিকে উড়িয়ে দিয়েছেন বজ্রকণ্ঠে। আমেরিকা মুখে ফেনা তুললেই ইরানের ক্ষেপণাস্ত্রের মুখে পড়বে। 2015 সালের পারমাণবিক চুক্তি ভেঙে ট্রাম্প যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন, তার জবাব ইরান কি দেবে স্টেলথ ড্রোনে, হাইপারসনিক মিসাইলে? বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইরানের পরমাণু কর্মসূচি এখন চীনের টেকনোলজি ও রাশিয়ার সামরিক পরামর্শে বহুগুণ শক্তিশালী। গোপনে তৈরি হচ্ছে শাহাব 6, 4500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র, যা ইউরোপ থেকে ইসরায়েল সব টার্গেট ধ্বংসে সক্ষম। জিওপলিটিক্যাল চেস গেম, মস্কো, বেইজিং, তেহরানও এখন মানচিত্রের ত্রিভুজ। রাশিয়ার X-500 মিসাইল ডিফেন্স, চীনের ড্রোন স্যাটেলাইট নেটওয়ার্ক, সবই এখন ইরানের হাতে। ক্যাসপিয়ান সাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে 3 মিত্র। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টে ধরা পড়েছে, ইরানের বিপ্লবী গার্ডের হাতে এখন 2000+ সুইসাইড ড্রোন রয়েছে, যা ইউক্রেনীয় মডেলের চেয়েও ধ্বংসাত্মক। বিশ্লেষকরা সতর্ক করছেন, ইরান আমেরিকা যুদ্ধ মানেই বিশ্বযুদ্ধ। কারণ রাশিয়ার কালিপ্রো মিসাইল ও চীনের সাইলো ড্রোন তখন টাইপরাইটারের মতো ক্লিক করবে ওয়াশিংটনের বিরুদ্ধে। চিত্রটা এখন এমন, মাস্ক যেন টাইটানিকের ডেক থেকে চিৎকার করছেন, হিমশৈল সোজা সামনে, অথচ ক্যাপ্টেন ট্রাম্প বাজিয়ে চলেছেন মার্কিন অজেয়তার সুর। কিন্তু বাস্তবতা কি? 2003 সালের ইরাক আক্রমণে মার্কিনরা 30 দিনে বাগদাদ দখল করেছিল। আজ ইরানের সামনে দাঁড়ালে পরিস্থিতি ভিন্ন। ইতিহাস সাক্ষী, প্রতিটি সুপার পাওয়ারের পতন শুরু হয়েছিল অদূরদর্শিতায়। রোমান সাম্রাজ্য থেকে ব্রিটিশ ঔপনিবেশিকতা সবই ধসে পড়েছে আত্মতুষ্টিতে। মাস্কের সতর্কবার্তা কি ট্রাম্প কানে নেবেন, নাকি টুইটার যুদ্ধে ব্যস্ত মার্কিন নীতি নির্ধারকরা দেখতেই পাবেন না? ইরানের ড্রোন স্রোতকে রচনা করবে ওয়াশিংটনের পতন। তবে একথা স্পষ্ট, পাশার দান এখন ইরানের হাতে, রুশ চীনা ছায়ায়। আমেরিকা কি যুদ্ধ ছাড়া থাকতে পারে না? একটি দেশ যার পুরো ইতিহাস জুড়েই যুদ্ধ। 248 বছরের মধ্যে 232 বছর আমেরিকা সরাসরি যুদ্ধে লিপ্ত। শুধু 6% সময় তারা ছিল শান্তিতে। কেন? এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? গণতন্ত্র রক্ষার নামে যুদ্ধ, স্বাধীনতা ছড়ানোর নামে আগ্রাসন, নাকি এর পেছনে রয়েছে বিশাল এক অর্থনৈতিক চক্র, অস্ত্র ব্যবসা, তেল দখল, রাজনৈতিক আধিপত্য? বিশ্বজুড়ে আমেরিকার সামরিক অভিযান ও গোপন অভ্যুত্থানের চাঞ্চল্যকর বিশ্লেষণ। বেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ট্রাম্পের সাথে এক ফোন আলাপে বলেছেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ।
পার্স টুডে জানিয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র একবার মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে আসক্ত বলে অভিহিত করে বলেছিলেন, এই দেশটি বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে সম্ভবত এই দাবিটি সত্যের অপলাপ হবে না। প্রতিটি যুগেই যুদ্ধ। 1846 মেক্সিকো আক্রমণ, 1811 থেকে 1890 আমেরিকান আদিবাসীদের উপর গণহত্যা, 1917 প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ, 1945 হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা, 1953 ইরানি অভ্যুত্থান, 1965 ভিয়েতনাম যুদ্ধ, 2001 থেকে 2023 আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন। যুদ্ধ মানে আমেরিকার শক্তি। আমেরিকা কি সত্যি স্বাধীনতা ও গণতন্ত্র ছড়ানোর জন্য যুদ্ধ করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক অর্থনৈতিক চক্র? যুদ্ধের অর্থনীতি। $238 বিলিয়ন অস্ত্র বিক্রি। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার 51% মার্কিন কোম্পানিগুলো। তেল, কৌশলগত এলাকা, সামরিক ঘাঁটি। আজ 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। কিন্তু আমেরিকা কেন এত যুদ্ধ করে? অস্ত্র নির্মাণ শিল্পের বিশাল লাভ। আমেরিকার অর্থনীতির বিশাল অংশই অস্ত্র বিক্রির ওপর নির্ভরশীল। যুদ্ধ থাকলেই অস্ত্র বিক্রি হবে, তাই যুদ্ধ থামানো যাবে না। তেল ও প্রাকৃতিক সম্পদ দখল। মধ্যপ্রাচ্যে হামলার আসল কারণ কি গণতন্ত্র প্রতিষ্ঠা, নাকি তেল দখল? সামরিক শক্তির বিস্তার। আজ বিশ্বের 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন। যে দেশ আমেরিকার আধিপত্য মেনে নেয় না সেখানে অভ্যুত্থান হয়। নতুন লক্ষ্য, কানাডা দখলের হুমকি, পানামা খাল পুনরুদ্ধারের পরিকল্পনা, গ্রিনল্যান্ড কেনার চেষ্টা। এই যুদ্ধগুলোর সময় এখনো স্পষ্ট নয় এবং মনে হচ্ছে এগুলো বর্তমানে মনস্তাত্ত্বিক পরিকল্পনার মধ্যে রয়েছে। আমেরিকার সম্প্রসারণবাদী নীতির কয়েকটি উদাহরণ মাত্র। তারা এমনকি প্রতিবেশীদের বিরুদ্ধেও একই নীতি গ্রহণ করেছে। যুদ্ধ আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক ডিএনএর একটি অংশ। আমেরিকার শান্তির প্রয়োজন নেই, কারণ তারা যুদ্ধ থেকে সম্পদশালী করে। কিন্তু এই পথ কি চিরকাল অব্যাহত থাকবে, নাকি বিশ্ব এই যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে? বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কনভয়, পারমাণবিক অস্ত্র পরিবহনের চাঞ্চল্যকর রহস্য। এই কনভয়ের দিকে চোখ তুলে তাকানোই যেন অপরাধ। এটা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি বহর। এতে বহন করা হয় পারমাণবিক অস্ত্র। এত নিরাপত্তা যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এতটা পান না। কিন্তু কেন এই বাড়তি সতর্কতা? কি আছে এই কনভয়ের ভেতরে? কেন এটাকে এতটা গোপন রাখা হয়? আজকে জানবো যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ট্রান্সপোর্ট কনভয়ের ভয়ঙ্কর গোপন তথ্য। এই কনভয়ের একটাই কাজ, বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু যদি কেউ এই কনভয়ের উপর হামলা করে তাহলে কি হবে? পারমাণবিক অস্ত্র ভুল মানুষের হাতে চলে যেতে পারে। সমগ্র বিশ্ব ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে। এ কারণেই এই কনভয়কে পৃথিবীর সবচেয়ে নিরাপদ কনভয় বলা হয়। কোথায় রাখা হয় পারমাণবিক অস্ত্র? বিশ্বে 12,515টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর 41% রয়েছে যুক্তরাষ্ট্রের দখলে। সক্রিয় পারমাণবিক অস্ত্র রাখা হয় বিমান বাহিনীর ঘাঁটিতে, নৌবাহিনীর যুদ্ধজাহাজে, ভয়ঙ্কর সাবমেরিনের গভীরে। কিন্তু বাকি হাজার হাজার নিউক্লিয়ার অস্ত্র সংরক্ষণ করে রাখা হয় মার্কিন মাটিতে। এগুলো ছড়িয়ে রাখা হয় নির্দিষ্ট জায়গায় কঠোর গোপনীয়তায়। কেন? যেন শত্রুপক্ষ হামলা চালিয়ে একবারেই সব ধ্বংস করতে না পারে। কিন্তু পারমাণবিক অস্ত্র স্থানান্তর করতে হয় কেন? বড় এক প্রশ্ন। উত্তর, রক্ষণাবেক্ষণের জন্য। এই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের জন্য নয়, বরং নিরাপদে রাখার জন্য নিয়মিত পরীক্ষা করা হয়। পারমাণবিক অস্ত্রের মেশিনের যান্ত্রিক অংশে মরিচা ধরে যেতে পারে। ভেতরের ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম পরীক্ষা করা জরুরি। এই কাজ করতে পারমাণবিক অস্ত্রকে কেন্দ্রীয় কোনো ল্যাবে নিয়ে যাওয়া হয়, আর তখনই শুরু হয় বিশ্বের সবচেয়ে গোপন মিশন।
নিরাপত্তার অবিশ্বাস্য ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র রক্ষার জন্য আলাদা একটি সংস্থা আছে, ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন NNSA। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যখন এই অস্ত্রগুলো রাস্তায় বের করা হয়। এখন প্রশ্ন, কিভাবে এই মারাত্মক অস্ত্র পরিবহন করা হয়? এই কনভয় সাধারণ রাস্তায় চলে, কিন্তু কেউ বুঝতেও পারে না। কনভয়ের আগে পেছনে থাকে পুলিশের গাড়ি, মাঝখানে থাকে সিক্রেট ট্রাক যা পারমাণবিক অস্ত্র বহন করে, চারদিকে সশস্ত্র সামরিক যান। এই সামরিক যানগুলো বুলেট প্রুফের চেয়েও শক্তিশালী। এগুলোকে বলা হয় বিয়ার ক্যাপ্ট, সুরক্ষার স্তর। প্রতিটি গাড়িতে থাকে 4 থেকে 6 জন ফেডারেল এজেন্ট। এরা সবাই সুপার ট্রেন্ড কমান্ডো, সাথে সাথে লাখ লাখ রাউন্ড গুলি। যদি কেউ আক্রমণ করে, সাথে সাথে পাল্টা আঘাত করবে এজেন্টরা। প্রয়োজনে আসবে ব্যাকআপ ফোর্স। অভেদ্য ট্রাক, যে ট্রাকে পারমাণবিক অস্ত্র বহন করা হয়, তা বিশেষ ধরনের স্টিল দিয়ে তৈরি। এটাকে কোনো বিশেষ যন্ত্র দিয়ে কাটা যায় না, ড্রিল মেশিনেও এই বডির ওপর কাজ করে না। দুর্ঘটনা হলেও ট্রাকের গঠন ভাঙবে না। এভাবেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হয়।